এই সময় গোল্ড নিয়ে এলো ইলেকশন স্পেশাল সিরিজ ভোট পে চর্চা। নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ভোট হলো, কিন্তু ইস্যুটা কি ছিল? লেখা সুরবেগ বিশ্বাস, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। স্লোগান আছে নানা রকম, সব দলেরই কম বেশি ঠান্ডা গরম নানা ধরনের স্লোগান প্রচার। কিন্তু বাংলায় এবার বিধানসভা ভোটের কি আদৌ কোনো ইস্যু দেখা যাচ্ছে? ইস্যু মানে যার উপর হচ্ছে এই নির্বাচনটা। কফির পেয়ালা আর ঠোঁটের মধ্যে দূরত্ব থাকতে পারে, তবে ইতিমধ্যেই বাংলায় ক্ষমতা দখলের বিপুল সম্ভাবনা তৈরি করে ফেলা বিজেপির একটা স্লোগান এবার দিকে দিকে। পশ্চিমবঙ্গে এবার বিজেপি 200 পার। কারো মনে হতে পারে রাজ্যে এতদিন বিজেপিরই সরকার ছিল, এবার তারা বিধানসভার মোট 294 আসনের মধ্যে 200 আসন পেরোনোর ডাক দিচ্ছে। আবার বিজেপির আরেকটা স্লোগান নিয়েও চর্চা হচ্ছে, এবার আসল পরিবর্তন। অর্থাৎ 1 দশক আগে তৃণমূলের নেতৃত্বে রাজ্যে যে পালাবদল হয়েছিল, তাতে বাংলার মানুষ তেমন সুফল পাননি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। প্রশ্ন উঠতে পারে, তৃণমূলের প্রতিপক্ষ কি তাহলে বাংলার বাইরে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরছে? নরেন্দ্র মোদী ও অমিত শাহ কারুর নাম না জানালেও বারবার বলেছেন তাদের দল তো বাংলায় ক্ষমতায় আসছেই এবং মুখ্যমন্ত্রী হবেন এই রাজ্যেরই ভূমিপুত্র কেউ। বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ এর সংযুক্ত মোর্চার প্রচার কেন্দ্রে বিজেপিকে গত 7 বছর ধরে এবং রাজ্যে গত 10 বছর ধরে তৃণমূলকে দেখে সাধারণ মানুষ বুঝে গিয়েছেন এই দুই দলই কতটা খারাপ। তবে এসবই স্লোগান বা ক্যাচ লাইন, এর মধ্যে একটাও ভোটের ইস্যু নয়। 2009 সালের লোকসভা নির্বাচনের আগে এক প্রবীণ সাংবাদিকের নিবন্ধে লেখা হয়েছিল, এমন একটা ভোট হচ্ছে যেখানে কোনো ইস্যু নেই। ভোটের ফল বেরোতে দেখা গিয়েছিল ইস্যু অবশ্যই ছিল, ফল বেরোনোর আগে সেটা বোঝা যায়নি। ওই নির্বাচনের 5-6 মাস আগেই আর্থিক মন্দা শুরু হয়েছিল বিশ্বজুড়ে, যার আঁচ এসে পড়েছিল ভারতেও। কিন্তু আমেরিকা ইউরোপে তাতে যতটা গভীর ক্ষত তৈরি হয়েছিল, ভারত ততটা জখম হয়নি। দেশের তখন অন্য বিপদও ছিল। পাকিস্তান থেকে জলপথে সীমান্ত টপকে জঙ্গিরা 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে ঢুকে প্রায় 170 জনকে হত্যা করেছিল। তার উপর আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার জেরে কেন্দ্রীয় সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় সিপিএম তথা বাম ও তাদের সঙ্গীরা। কোনো রকমে পতনের হাত থেকে রক্ষা পায় সরকার। অর্থাৎ দেশের তখন সামনে পিছনে ডাইনে বাঁয়ে অস্থির পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের উপরেই দ্বিতীয়বার আস্থা ও ভরসা রেখেছিলেন মানুষ। ভোটের আগে বোঝা না যাওয়া ইস্যুটা সাধারণ মানুষের কাছে ছিল, সংকটের পরিস্থিতিতে তাঁরা পুরনো সরকারকেই ফেরাবেন নাকি নতুন সরকারকে আনবেন। দেখা গেল ভোটাররা পুরনো সরকারের পক্ষেই শুধু রায় দেননি, তারা পুরনো সরকারকে আরও বলিয়ান হিসেবে দেখতে চেয়েছেন। রাজ্যে 2016 সালের বিধানসভা ভোটের আগে বাম কংগ্রেস জোটের তুমুল আস্ফালন সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হয়েছিল বিপুলভাবে। খড়কুটোর মতো উড়ে গিয়েছিল সেই জোট। ইস্যু কিন্তু সেবারও ছিল উন্নয়ন। তৃণমূল ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, সরকারে এসে 5 বছর ধরে তাঁরা যে উন্নয়ন করেছেন সেটা সামনে রেখেই তাঁরা ভোটে যাচ্ছেন। ভোটের ফলে প্রমাণিত হয়েছিল সেই উন্নয়ন দেখে এবং তাতে ভরসা রেখে মমতা ও তাঁর দলকে দ্বিতীয়বার সুযোগ দিলেন রাজ্যের মানুষ। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি তাঁর শাসনকালের 1 দশক পর এবার অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন? আবার পশ্চিমবঙ্গ তো কেরালা অথবা কর্ণাটক বা তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশ নয় যে জনমানসে প্রতিষ্ঠান বিরোধিতার প্রতিফলন শেষ পর্যন্ত ভোটেও গিয়ে পড়ে। আর ওই সব রাজ্যে সাধারণত একবার অর্থাৎ 5 বছরের পর সরকার পাল্টে দেওয়ার এক ঝুঁকি রয়েছে, যাতে কোনো একটি দল বা জোটের মৌরসিপাটটা গড়ে না ওঠে। ভালো কাজ করতে হবে বলে কাঁটা হয়ে থাকে রাজনৈতিক দলগুলো। তবে পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে সেই প্রবণতা তেমনভাবে দেখা যায়নি, অন্তত এখনো পর্যন্ত। তাদের অনেকের কাছে একই দল বা ফ্রন্ট 10 বছর ক্ষমতায় থাকলেও সেটা খুব বেশি সময় নয়। তবে প্রত্যন্ত গ্রামের মানুষের হাতেও এখন স্মার্টফোনের দৌলতে হাতের মুঠোয় বিশ্ব। সেই মানুষ হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লিপ পেয়ে যান, নেট সার্ফ করে পরপর নিউজ চ্যানেল কিংবা ওটিটি প্ল্যাটফর্ম ঘাঁটাঘাঁটি করেন। তার মন সদা চঞ্চল। এইসব ফ্যাক্টরের জেরে একই দলকে দীর্ঘদিন ক্ষমতায় রেখে দেওয়ার প্রবণতা বাংলায় বদলে গেলে সেটা আসল না হলেও একটা বড় ধরনের পরিবর্তন।
ঠিক এক দশক আগে এই পরিবর্তন চাই আওয়াজ তুলেই ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 2011 সালের বিধানসভা ভোটের বেশ কিছুকাল আগে তোলা পরিবর্তন চাইও স্লোগান ছিল, ইস্যু ছিল না। কিন্তু ইস্যুটা ছিল, তা ভুল হোক বা ঠিক হোক, বামফ্রন্ট সরকারের হাতে কৃষি জমি বাস্তুভিটে আর নিরাপদ নয়, সেই বদ্ধমূল ধারণা তৈরি হওয়া, সেই ধারণাটা বিপুল সংখ্যক মানুষের মনে গেড়ে বসা। আবার এই বামফ্রন্টটি কৃষিজীবী প্রান্তিক মানুষের ঘরে ঘরে না পৌঁছলে হয়তো ক্ষমতায় আসতেও পারত না, টানা 34 বছর ধরে ক্ষমতা ধরেও রাখতে পারত না। সেই সঙ্গে প্রবল অত্যাচার ও দমনপীড়ন সহ্য করে জরুরি অবস্থা, গণতন্ত্রের কণ্ঠরোধ ও কংগ্রেসি গুন্ডামি কালচারের বিরুদ্ধে টানা আন্দোলনের ফসলও ছিল 1977 সালে বামেদের জয়। নকশাল আন্দোলনের জেরে দরিদ্র কৃষকদের জমির অধিকারের প্রশ্ন যে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা বুঝতে পেরে ভূমি সংস্কারের পথে হেঁটে সংসদীয় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেও এক ধরনের বিপ্লব ঘটিয়েছিল বামফ্রন্ট। 1982 সালের বিধানসভা ভোটের ইস্যুটাই ছিল এই ভূমি সংস্কার। সেই সঙ্গে ইন্দিরা গান্ধী ও জরুরি অবস্থা তথা 72 সালের জুজু দেখিয়ে বহু ভোটারের মধ্যে ভীতির সঞ্চার, কারণ 1980 সালে ইন্দিরা ফের প্রধানমন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে ক্ষমতায় আসার 5 বছর পর ফের বিপুল জয় পেয়েছিল বামফ্রন্ট। আবার 1987 সালের বিধানসভা ভোটে রাজ্যের বেকার সমস্যাকে ইস্যু করে সোনার বাংলা না হলেও নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে ভোটে গিয়েছিল কংগ্রেস। তাদের প্রচার ছিল এই রকম, আমরা 45 লক্ষ বেকার, বামফ্রন্ট শাসনের শিকার, বাঁচার জন্য আনো কংগ্রেস সরকার। রাজ্যে তখন শিল্প কারখানাগুলোর এক এক করে ঝাঁপ বন্ধ হওয়ার হিড়িক পড়েছে। 1984 লোকসভা ভোটে সিপিএম সহ বামফ্রন্ট পেয়েছিল 26টি আসন আর কংগ্রেস 16টি। বামফ্রন্টের ঝুলিতে এসেছিল 48.43% ভোট, কংগ্রেসের 48.16%। ক্ষমতায় আসার 7.5 বছরের মধ্যে ওই রকম খারাপ ফলের পিছনে ইন্দিরা গান্ধীর হত্যাজনিত সহানুভূতির হাওয়াকে সিপিএম ও বামফ্রন্টের অনেকে দায়ী করেন। বামফ্রন্ট বিরোধীদের অনেকেও সে কথা বিশ্বাস করেন। কিন্তু সেবার বামফ্রন্টের ওই ধাক্কা খাওয়ার পিছনে কেবল সহানুভূতির ঢেউ কাজ করেছিল, সেটা বললে বাস্তবের অতি সরলীকরণ করা হয়। কারণ ওই ফল বিশ্লেষণ করে সিপিএমের রাজ্য কমিটিই বলেছিল, কংগ্রেস এই রাজ্যের বেকার সমস্যাকে তাদের নির্বাচনী প্রচার কাজে লাগিয়েছে, ব্যাপকভাবে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, এতে বহু যুবক যুবতী বিভ্রান্ত হয়েছে। কোনো সন্দেহ নেই, সেই সময় ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে কোনো পথ দেখাতে পারেনি রাজ্য সরকার। অল্প বয়সী শিক্ষিত ছেলেমেয়েরা হতাশ। ভূমি সংস্কারের আর্থিক সুফল মূলত গ্রাম ও গ্রামাঞ্চলের মানুষের কাছে। রাজ্যের বাকি অংশের মানুষের একটা বড় অংশের হাতে কিন্তু তখন পেন্সিল। এই অবস্থা কিছুটা সামাল দিতে বামফ্রন্ট 1986 সালে অটোরিকশা চালু করলো। বেশিরভাগ রাজ্যে মিটারে অটোরিকশা চলে, তবে এখানে গোড়া থেকেই অটো চলল রুটে, যাতে অনেক বেশি সংখ্যক বেকারকে ওই পেশায় যুক্ত করা যায়। পরবর্তীকালে বেকারদের অন্য একটি অংশকে সিপিএম তথা বামফ্রন্ট যুক্ত করল প্রমোটারি এবং সেই কাজে নির্মাণ সামগ্রী সরবরাহের পেশায়। ফলে বেকার সমস্যাকে 1987 সালের ভোটে কংগ্রেস ইস্যু করলেও তার ফায়দা তুলতে পারল না। তাছাড়া সিপিএমের সংগঠন তথা ইলেকশন মেশিনারি তো ছিলই। তবে মোদ্দা কথা, 1987 সালের ভোটে ইস্যু অবশ্যই ছিল। তাহলে তৃণমূল নেতৃত্বের বিভিন্ন স্তরে ঔদ্ধত্য, দুর্নীতি, স্বজনপোষণই কি এবার ভোটের ইস্যু? কিংবা 2 টাকা বা বিনা পয়সায় চাল, গম ও অন্যান্য বিভিন্ন সাহায্যমূলক সরকারি প্রকল্প, যা আরও তুঙ্গে নিয়ে যাওয়া দুয়ারে সরকারের মাধ্যমে, যে পর্যায়ে শাসক দলের প্রধানতম হাতিয়ার স্বাস্থ্যসাথী কার্ড। আর ভোটের ফলে যদি দেখা যায় মেরুকরণ হয়েছে, তাহলে অবশ্যই এসব কিছুই ধুয়ে মুছে যাবে এবং বোঝা যাবে ইস্যুটা আসলে কি ছিল। সেক্ষেত্রে বাংলার জনমানসে বড়সড় পরিবর্তনের একটা প্রতিফলন ভোটের ফলে প্রকট হবে। তেমনটা সত্যিই হলে মানতে হবে, এবার ভোটের ইস্যুটাই ছিল দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।